হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আর্ট সাপোর্ট উইথ আর্টস বাই র্যাটস। সাথে আছি আমি আসিফুর রহমান, একজন প্রফেশনাল সিজি আর্টিস্ট, কমিক বুক কালারিস্ট ও সফল ইউটিউবার। আজকের পর্বটা হবে ড্রয়িং গ্যাজেট নিয়ে। ডিজিটাল ড্রয়িংয়ের বিষয়ে সবচেয়ে আমি বেশি যেই প্রশ্নগুলো পাই সেগুলো বেশিরভাগই দেখা যায় গ্যাজেট রিলেটেড। ভাই আপনি কোন ট্যাবে ছবি আঁকেন? ভাই এটা কোন সফটওয়্যার? ভাই ট্যাব কোথায় কিনতে পাবো বলুন তো? ভাই একটা বাজেট ফ্রেন্ডলি ট্যাব সাজেস্ট করেন না, এই 50,000 টাকার মধ্যে। ভাই আইপ্যাড কিনবো নাকি ল্যাপটপ? ভাই আপনার সাজেশনগুলো খুবই কাজে, কিন্তু আমি দোকানে যেয়ে ওরা যেটা বলবে সেটাই কিনে নেব। তো এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আমি কি কি গ্যাজেট অ্যাকচুয়ালি ব্যবহার করি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবার জন্য আজকের ভিডিও। আজকে ড্রয়িং নেই, টিউটোরিয়াল নেই, থাকবে শুধুই আমার চেহারা এবং আলোচনা। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের পুরো ভিডিওটা আসলে আমার মূলত নিজের এক্সপিরিয়েন্স, কোন গ্যাজেট আমি কবে কিনি, কিভাবে কিনি, এগুলি আসলে একটু গল্প করে শেয়ার করা। তো আমার মূল ওয়ার্কস্টেশন হচ্ছে আমার ডেস্কটপটা কেনা প্রায় 3-4 বছর হয়ে যাচ্ছে। ডেস্কটপের কনফিগারেশন হচ্ছে ইন্টেল Core i5, এটা মেবি 8th জেনারেশন। আর আসুসের একটা মাদারবোর্ড। আমি আসুসের অনেক বড় ফ্যান। ও বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আমি কিন্তু অনেক ব্র্যান্ডের কথা বলবো, অনেক ওয়েবসাইটের কথা বলবো, অনেক শপের কথা বলবো, বাট কোনোটাকেই কিন্তু আমি পার্সোনালি এন্ডোর্স করছি না। আমি জাস্ট যেখান থেকে কিনেছি বা যে ব্র্যান্ডগুলো আমি ইউজ করি শুধু সেগুলো জানাবো। আপনারা নিজেরা কেনবার সময় অবশ্যই মার্কেট যাচাই করে, বাজেট দেখে, প্রাইস অ্যাডজাস্ট করে কিনবেন। তো এটাকে কোনোটাকেই এন্ডোর্সমেন্ট ধরবেন না, জাস্ট আমার পার্সোনাল ইউজ যেগুলির সাথে সেটাই বলছি। তো আমার মাদারবোর্ড আসুসের, কারণ আমি আসুসের একটা বড় ফ্যান। আর জোটাকের একটা 1060 গ্রাফিক্স কার্ড, 16 GB র্যাম, এটাই মোটামুটি আমার কনফিগারেশন। এটা দিয়ে দেখা যায় আমার যে ড্রয়িংয়ের যে সফটওয়্যারগুলো, 3Dর বিষয়ে আমি জানি না, 3Dর কাজ আমি করি না, সো এটা অনেক হাই এন্ড অ্যানিমেশনের কাজ করা যাবে কি না সে বিষয়ে আমার আইডিয়া নেই। তবে ড্রয়িংয়ের সফটওয়্যার মোটামুটি কাজ চলে যায়। যেমন আমার ক্লিপ স্টুডিও, ফটোশপ ভালোই চলে, যদিও এই কনফিগারেশনের পরেও ক্লিপ স্টুডিওর ব্রাশ কিন্তু অনেক সময় ল্যাগ করে। এটা আসলে হার্ডওয়্যারের না, এটা মূলত ক্লিপ স্টুডিওর সমস্যা। কিছুদিন আগে ফাইনালি আমি ক্লিপ স্টুডিও সফটওয়্যার কিনলাম, ওটা হচ্ছে ক্লিপ স্টুডিও 1.9। তো এটা ইনস্টল করে দেখবো যে আসলে ওইটা এই বাগ ফিক্স হয়ে ব্রাশগুলি আসলে স্মুথলি কাজ করে কিনা। তো এইগুলো আমার ডেস্কটপের কনফিগারেশান। তবে মূল যে ড্রয়িং হার্ডওয়্যার সেটা হচ্ছে ওয়াকম সিন্টিক 13 হাইব্রিড, দিস ওয়ান। অনেক দিন ব্যবহার করা। এটার পিছনে দেখেন অবস্থা, রং টং উঠে গেছে। খুব এক্সটেন্সিভলি এই ডিভাইসটা ব্যবহার করেছে। তবে ডিভাইসটা এটা হচ্ছে সিন্টিক 13 হাইব্রিড। এটা একটা ডিসকন্টিনিউড সিরিজ। ওয়াকম প্রথম দিকে এক্সপেরিমেন্টালি এই মডেলটা বের করে। এটা মূলত একটা ড্রয়িং ট্যাব। একই সাথে যদি এটা ব্যাটারিতে চলে, অর্থাৎ কিনা ডেস্কটপের সাথে পাওয়ার্ড না থাকে, তাহলে এটা একটা অ্যান্ড্রয়েড ট্যাব হিসেবে কাজ করে। যদি আমি অ্যান্ড্রয়েড ট্যাব হিসেবে এটাকে খুব একটা ব্যবহার করিনি, যেহেতু ড্রয়িং অ্যাপ অত ভালো ছিল না ওই সময়, এই জন্য এটাকে আমি মূলত ডেস্কটপের সাথে বিল্ট ইন হিসেবেই ইউজ করছি। তো এটা কেনার হিস্ট্রিটা হচ্ছে, আমি যখন এটা কিনি, এটা অনেক আগে, তখন আমি মানে কাছে পিঠে কারোর সিন্টিক দেখিনি। আমার এক ফ্রেন্ড, সে হচ্ছে আমি শুনলাম যে কয়েকদিনের জন্য ইউএসএ ঘুরতে যাচ্ছে, আবার কয়েকদিন পরে ফেরত আসবে। তখন কিন্তু ভালো কথা, ব্যাকপ্যাক ব্যাং বা এই ধরনের কোনো সার্ভিসও ছিল না যে আমি বাইরে থেকে আনাবো। আমার ফ্রেন্ডটাকে পেয়ে আমি তো বললাম যে এটাই সুযোগ, কারণ দেখা যায় যে অনেকেই বাইরে থাকে কিন্তু তারা কখন আসে ম্যাচ করা কঠিন, বা তাদেরকে কীভাবে পেমেন্ট করব। আমার ফ্রেন্ডকে আমি বললাম যে তুই যাচ্ছিস, আমি তখন ওর কাছে টাকা দিয়ে দিলাম, বললাম যে এই টাকাটা নেই, আর তোর ভাইয়াকে বল অর্ডার করে দিতে, উনি কিনে রাখুক। আমি এটা অর্ডার করি হচ্ছে ওয়াকমের, কিন্তু এটা আমরা অনেকে জানি না যে অফিসিয়াল একটা রিফারবিশ স্টোর আছে, অর্থাৎ কিনা এটা সেকেন্ড হ্যান্ড, বাট ওয়াকম ফ্যাক্টরি রিফারবিশ যেটাকে বলে, ওটা থেকে কিছু অ্যাডজাস্টমেন্ট বা করে সেটাকে আবার রিসেল করে। তো আমার এটা একটা বলতে গেলে সেকেন্ড হ্যান্ড ডিভাইস, কিন্তু এটা আমি প্রায় অনেক দিন ব্যবহার করছি। এটার আসলে অনেক বয়স হয়ে গেছে। তো তখন ওকে আমি টাকা দিলাম, সেই সময় প্রায় 50,000 টাকার মতো, যদিও এটার দাম আরেকটু বেশি পড়ছে, ওই টাকার আমার ফ্রেন্ডকে আমি দেইনি। এনিওয়ে, তো তারপর এটা কিনে দেন খুব এক্সটেন্সিভলি এটা ইউজ হয়েছে। এটা তারপরে যেটা হলো, বেশ অনেক বছর ব্যবহার করার পর একবার কেবল নষ্ট হয়ে গেল। তখন আমাদের মিশো এই সেম সিন্টিক 13টা ইউজ করতো, সেটাতে একই কেবল ব্যবহার করা হয়। তো তখন আমি ওর কেবলটা লাগাই দেখলাম যে কাজ করছে, তারপরে কেবল একটা কেনা লাগছে। অ্যান্ড দেন আরও বেশ কিছুদিন পর, মনে হয় গত বছরের দিকে, হুট করে যেটা হলো যে এটা
অফ হয়ে যাচ্ছিলো, অনেক হিট হয়ে অফ হয়ে যাচ্ছিলো, প্লাস আমার পিসিতে ডিসপ্লেতে আসতেছিল না। তখন ভাবলাম যে সিনটিক মনে নষ্ট হয়ে গেছে। বাট দেন এই কয়েকদিন আগে আবার পিসি চেক করতে গিয়ে দেখলাম আমার মাদারবোর্ডের একটা সেটিংয়ের সমস্যার কারণে এটা ডিসপ্লে পোর্টটা যেটা লাগানো ছিল ওটা কাজ করছিল না। দেন এটা আবার লাগানোর পরে দেখলাম এখন এটা ওয়ার্ক করতেছে, যদিও এটার হচ্ছে ব্রাইটনেস বাড়ায় রাখা যায় না, তাহলে হচ্ছে খুব হিট হয়ে যায় এবং এটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, যে কারণে এটাকে অ্যান্ড্রয়েড ট্যাব হিসেবে ব্যবহার করা যাচ্ছে না। বাট তারপরও মানে এটা এখনও খুব ভালোভাবে আমাকে এখনও সাপোর্ট দিচ্ছে। তো এই জন্য আমি কয়েকদিন আগে এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে একটা ওয়াকম ইন্টোস প্রো কিনলাম, সেটা এখন প্যাকেট হয়ে পড়ে আছে। যাই হোক, বাট ওটা আমার হয়তো সামনে কাজে লাগবে, কারণ এটা আমি জানি না কতদিন চলবে, বাট ইটস আ ভেরি গুড ডিভাইস। মানে আমার জন্য অন্তত অনেক দিন ভালো সাপোর্ট দিচ্ছে। এটা হলো ডেস্কটপ বিষয়। এখন পোর্টেবল ওয়ার্কস্টেশনের ক্ষেত্রে যেহেতু দেখা যায় আমি অনেক সময় আমার বাড়ি যাই, ছুটিতে বাড়ি যাই, বা এক সময় হচ্ছে ঢাকা কমিক্স স্টুডিওতে কাজ করতাম, সেখানে স্টুডিওতে যে কাজ করবার জন্য একটা ওয়ার্ক মেশিন লাগতো। তো পোর্টেবল কাজের জন্য অনেক সময় আমার একটা ল্যাপটপ দরকার হয়। তো এই ল্যাপটপ আমি যেটা ইউজ করি সেটাও আসুসের একটা ল্যাপটপ, পি সিরিজের। দিস ওয়ান একটু বাল্কি, মোটা পি সিরিজ। এটাতে মেবি 8GB র্যাম, বাট যাই হোক, এটাতে সব সফটওয়্যার যে খুব ভালোভাবে চলে তা না, এডিটিং সফটওয়্যার চলে না খুব একটা, বাট ক্লিপ স্টুডিও, ফটোশপ এটার সাপোর্ট ভালোভাবে এটা দিতে পারে। এই ল্যাপটপটা এটার একটাই সমস্যা, এটা হচ্ছে ডিসপ্লেটা খুবই খারাপ। ডিসপ্লেটা একেবারেই কালার অ্যাকুরেট না। এখন এটা এই মডেলের আসুসের অন্য ল্যাপটপের যে ডিসপ্লে কালার অ্যাকুরেট না সেটা আমি বলছি না, বা সেটা আমার জানা নেই। তো এটার ডিসপ্লে যেহেতু কালার অ্যাকুরেট না, সেই জন্য এটাকে নিয়ে আমি পোর্টেবল কাজ করতে গেলে একটু সমস্যা, কারণ তখন আমার একটা দেখা যায় মনিটর ক্যারি করতে হয়, অথবা এই সিনটিকটা নিয়ে যেতে হয়, কারণ সিনটিকের কালার মোটামুটি ভালো এবং সিনটিকটা এটার সাথে লাগায় কাজ করা যায়। কয়েকদিন আগে পর্যন্ত আমি এটার সাথে এটা নিয়ে কাজ করতাম বাড়িতে গেলে, তখন এটার সাথে হচ্ছে আমি হুইয়ন ট্যাবটা ইউজ করি, দিস ওয়ান হুইয়ন H640P। আমার যখন সিনটিকটা নষ্ট হয়ে যায় তখন লাকিলি তার কিছুদিন আগে আমি হুইয়ন ট্যাবটা অর্ডার করেছিলাম, কারণ হুইয়ন প্রোডাক্টের অনেক রিভিউ দেখছিলাম, তো মনে হলো যে এটা কেমন, ইউজ করে দেখি। দেন এটা নষ্ট হয়ে গেল, তখন আমার এটা ইউজ করতেই হলো। আর ইউজ করতে যেয়ে আমি দেখলাম যে এটা ডিভাইসটা বেশ ভালো। এটাতে আমি প্রায় 1.5 বছরের মতো প্রফেশনাল কাজ বলি আর আমার রেগুলার কাজ বলি সবগুলো আমি এই ডিভাইস দিয়ে করছি। এটা হুইয়নকে এন্ডোর্স করা না, বা ওয়াকম না কিনে হুইয়ন কিনেন সেই বিষয়ে আমি বলছি না, বাট ডিভাইসটা আমাকে ভালো সাপোর্ট দিছে মোটামুটি। এখন এটার কেনাটাও একটা ইন্টারেস্টিং। এটা আমি কিনলাম হচ্ছে, যখন এটা আমি কিনতে যাই তখন দেখলাম আমাদের লোকাল মার্কেট প্লেসে এটা বিক্রি হচ্ছে তখন প্রায় 10,000 টাকায়, বাট ডিভাইসটার দাম ওয়েবসাইটে বা অ্যামাজনে অনেক কম। তো ডিফারেন্সটা বেশি দেখে আমি খোঁজ করলাম যে ব্যাকপ্যাক ব্যাং যে ওয়েবসাইটটা আছে, যে বাইরে থেকে জিনিসপত্র আনার, ব্যাকপ্যাক ব্যাঙে এটা অর্ডার করা যায় কিনা। অর্ডার করে দেখলাম যে এটার প্রাইস আসে প্রায় 6,000 টাকার মতো। তো তখন আমি ব্যাকপ্যাক থেকে অর্ডার করে এটা আনলাম। ব্যাকপ্যাক থেকে অর্ডার করলে প্রায় 2-3 উইক লাগে। এখন অবশ্য সার্ভিস বন্ধ থাকতে পারে ওদের করোনার কারণে, বাট এটাও একটা ভালো অপশন। আপনারা যদি প্রোডাক্টের ভালো প্রাইস দেখতে চান যাচাই করে, যে আসলে ইন্টারন্যাশনালি আনতেও কত খরচ পড়তে পারে, ওখানে একটা যাচাই করে দেখতে পারেন। যেহেতু ছোটো প্রোডাক্ট, এটার শিপিং ওয়েট কম, এই কারণে এগুলোতে কিন্তু অনেক সময় ভালো প্রাইস পাওয়া যায়। আর ওয়াকমের রিফারবিশ প্রোডাক্টের ক্ষেত্রে যেটা বলছিলাম, ওয়াকমের ইউএস এবং ইউকে এই দুটো স্টোরে রিফারবিশড প্রোডাক্ট পাওয়া যায়। তো রিফারবিশড প্রোডাক্টগুলি যদি দেখা যায় আপনার ওখানে কিন্তু ডিভাইসই বেশ কম প্রাইসে অ্যাভেলেবেল থাকে অনেক সময়। এটা হচ্ছে চান্স, পেতেও পারেন নাও পেতে পারেন, বাট যদি পেয়ে যান ওয়াকমের রিফারবিশড প্রোডাক্টে কিন্তু ওরা ওয়ারেন্টি দেয়। সো যদি মিলে যায় যে কেউ বাইরে থেকে আসছে, তো খোঁজ রাখতে পারেন, তখন হয়তো ওটাও একটা আপনার অপশন হতে পারে আনাবার, যদি একটু কম প্রাইসে অরিজিনাল ওয়াকম প্রোডাক্ট আনাতে চান। আবারও বলি, কোনোটাই কিন্তু ব্যাকপ্যাকেরও এন্ডোর্সমেন্ট না, ওয়াকম রিফারবিশড স্টোরেরও এন্ডোর্সমেন্ট না। এক্সপিরিয়েন্স অনেকের ক্ষেত্রে ব্যাকপ্যাকে খারাপ এক্সপিরিয়েন্স হতে পারে, ওয়াকম রিফারবিশ প্রোডাক্টের ক্ষেত্রে অনেক সময় আপনি খারাপ এক্সপিরিয়েন্স নেটে পড়তে পারেন, রেডিট ব্লগ অনেক জায়গাতেই থাকে, বাট আমার ক্ষেত্রে জিনিসগুলো ক্লিক করে গেছে, এটা আমি একদিক থেকে লাকি। নেক্সট আরেকটা পোর্টেবল ডিভাইসের অপশন আসি, যেটা অনেকেই এখন এক্সপ্লোর করতে চান, ফোন। আমি অ্যান্ড্রয়েড ফোনে আঁকি না। স্যামসাংয়ের একটা সিরিজ আছে নোট সিরিজের একটা ফোন একবার আমি কিনেছিলাম, সেটাও একটা মজার স্টোরি। স্যামসাংয়ের নোট 5 নোটের যে স্টাইলাসটা দেখে মনে হলো, তখন দেখে মনে হয় যে উফ, এটা থাকলে তো মনে হয় আমি সারাক্ষণ আঁকতে পারবো, সারাক্ষণ পোর্টেবল অবস্থায় আঁকতে পারবো। বাট যেটা রিয়েলিটিতে হয় যে আসলে ওটা দিয়ে কতদিন যে আঁকছি সেটা একটা হাতে গুনে বলা যাবে, কতদিন আঁকছি বা কয়টা প্রজেক্ট আসলে কমপ্লিট করতে পারছি। এটার মূল কারণ আসলে যে ডিভাইসের ইনএবিলিটি তা না, হয়তো
আমি সেটার সাথে কোপ করতে পারিনি, বা যে অ্যাপগুলো অ্যান্ড্রয়েডে অ্যাভেলেবল সেগুলোর সাথে ম্যাচ করতে পারিনি। আরেকটা জিনিস আমাকে ডিস্টার্ব করতে হচ্ছে, স্যামসাংয়ের যে স্টাইলাসটা ওটা খুব চিকন, ওটা ধরে লং টাইম আঁকা একটু ডিফিকাল্ট। তো লাকিলি আমি স্যামসাংয়ের ফোনটা কিনেছিলাম ওয়ারেন্টিতে, বেশ প্রাইসই তখন ছিল, স্যামসাং অফিসিয়াল ওয়ারেন্টি সহ কেনা। তো এটা 9 মাসের মাথায় ফোনটা নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ার পর আমি ওয়ারেন্টিতে দিয়ে পুরো টাকাটাই ব্যাক পেয়ে যাই। তো এইটা যেটা লাভ হয়েছে আমার, এই লার্নিংটা যে অ্যান্ড্রয়েড ফোনে আমি আঁকতে পারবো না, এটা আমি মোটামুটি ফ্রিতেই পেয়ে গেছি, আমার কোনো সমস্যা হয়নি। এনিওয়ে তারপর থেকে আমি ফোনে আর আঁকার চেষ্টা করিনি। তবে ফোনে কিন্তু অনেকেই আঁকেন, আমার পরিচিত আপু আছেন, উনি যেমন অ্যান্ড্রয়েড ফোনেই ডুডল করে অনেক ছবি আঁকেন, প্রজেক্ট কমপ্লিট করতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনে আঁকার ক্ষেত্রে কেউ ফিঙ্গার পেন্টিং করেন, কেউ আবার একটা স্টাইলাস পাওয়া যায় একটু রাবারি হেডের, ওটাতে অ্যাডজাস্ট হয়ে ওটা দিয়েও আঁকতে পারেন। আরেকটা এখন অপশন আছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবার ক্ষেত্রে, অ্যান্ড্রয়েড ফোনের সাথে যেমন হুইয়নের যে ট্যাবটা দেখালাম ওটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের সাথে কম্প্যাটেবল। অনেক এখন ওয়াকোমো এখন অনেক ডিভাইস বের করেছে যেগুলো কিনা মানে অ্যান্ড্রয়েড দিয়ে পাওয়ার অফ করা যায়, আর অ্যান্ড্রয়েড অ্যাপে ওটা ড্রয়িং সাপোর্ট দেয় উইথ প্রেশার সেন্সিটিভিটি। তো এটা আমার মনে হয় যে কেউ দেখতে পারেন, যদিও ছোটো অ্যান্ড্রয়েড স্ক্রিনে তাকিয়ে কতক্ষণ আঁকা কমফোর্টেবল হবে আমি জানি না, বাট বিগিনার যারা একদম, তারা অবশ্যই যদি হাতের কাছে অ্যান্ড্রয়েড একটা ফোন থাকে আর একটা ট্যাব কেনার বাজেট হয়ে যায়, এই দুটো মিলিয়ে একটা কিন্তু জাস্ট ড্রয়িং ডিভাইস হয়ে যেতে পারে রেডি, অ্যাটলিস্ট ডিজিটাল ড্রয়িংয়ের ফার্স্ট স্টেপ যেটাকে বলা যায়। লাস্ট পোর্টেবল ডিভাইস যেটা নিয়ে অনেকেরই কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে আইপ্যাড। এটা হচ্ছে আইপ্যাড প্রো 11। আইপ্যাড কিনে আসলে আইপ্যাডটাও আমার কেনা কিন্তু সেকেন্ড হ্যান্ড। আমি আইপ্যাডটার একটা অ্যাড দেখি আইপ্যাড প্রো বিক্রির, যে আইপ্যাড পেন্সিল সহ বিক্রি হবে, কেস সহ। এটা মেবি গুলশানে একটা বাসার অ্যাড্রেস ছিল এক বিজনেসম্যান, তার কাছ থেকে আমার নেওয়া। তো কেনার সময় আমি দেখি যে এটা আসলে খুব বেশি দিন উনি ইউজ করেননি, প্লাস ওনার অত এক্সটেন্সিভ ড্রয়িংয়ের ইউজ ছিল না, উনি জাস্ট গ্রাফিক ডিজাইনিংয়ের কাজের জন্য কিনেছিলেন, বাট পরে লাগেনি, এই জন্য সেল করে দিলেন। আমি মোটামুটি ভালো কন্ডিশন দেখে কিনে ফেলি। এটা আসলে লাখের ব্যাপার, কারণ অনেক সময় এখানে খারাপ ডিভাইস আপনি পেতেও পারেন। এটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস কেনার ক্ষেত্রে সবসময় একটা লাখ থাকে। বাট আমি দেখলাম যে আইপ্যাডটা, তখন ভাবতেছিলাম যে আইপ্যাড মানে প্রোক্রিয়েট, বিশেষ করে প্রোক্রিয়েট অ্যাপে দারুণ সব কাজ দেখে মনে হচ্ছিলো যে প্রোক্রিয়েটটা থাকলেই মনে হয় সব দুর্দান্ত কাজ করা যাবে। বাট কেনার পর আমি দেখলাম যে আসলে প্রোক্রিয়েট অ্যাপ কিনলাম, প্রোক্রিয়েটে আসলে খুব একটা আমি অ্যাডজাস্ট করতে পারিনি, কারণ দেখা যাচ্ছে যে ওই টাচ ইন্টারফেস প্লাস পেন দিয়ে আঁকাটা, মানে জানি না কেন, বাট আমার কাছে আইপ্যাডে ড্রয়িং কখনোই কেন জানি খুব একটা কমফোর্টেবল লাগেনি। আইপ্যাডে পুরো প্রফেশনাল কাজও করতে পারিনি, বাট আইপ্যাডটা এখন আমার আছে, মানে কেনার পরে এখন আমি জানি যে আসলে আইপ্যাড ইন্টারফেসে আঁকা আমার জন্য ডিফিকাল্ট। আইপ্যাডে যদিও একটা অ্যাপ আছে আর্ট স্টুডিও প্রো, সেটা আমি মাঝে মধ্যে আঁকি, প্রোক্রিয়েটের চেয়ে আমি ওটাকে বেশি প্রেফার করি, অ্যাটলিস্ট আমার কাজের সুবিধার জন্য, কারণ ওটা ফটোশপ বা ক্লিপ স্টুডিও ইন্টারফেসের সাথে একটু বেশি মিলে। আইপ্যাডে যদিও এখন ক্লিপ স্টুডিও চলে এসছে, ক্লিপ স্টুডিও একবারে কেনা যায় না, উইন্ডোজের মতো সাবস্ক্রিপশান কিনতে হয়, যেটা একটু এক্সপেন্সিভ। আমি আইপ্যাডে যেহেতু ফুল টাইম ড্রয়িং করি না বা প্রফেশনাল ড্রয়িং করি না, এই জন্য আমি ক্লিপ স্টুডিওটার সাবস্ক্রিপশান কিনিনি আইপ্যাডে। আইপ্যাডের যেটা মূল সেলিং পয়েন্ট, যে পোর্টেবিলিটি, এটা ঢাকায় বসে পোর্টেবিলিটি রাস্তাঘাটে আঁকা কতখানি সম্ভব আইপ্যাডে আমার সন্দেহ। তবে আপনি যদি আইপ্যাডের ওয়ার্কফ্লোতে অভ্যস্ত হয়ে যান, তারপর হয়তো এই যে আমি যেমন বাইরে গেলে আমাকে ল্যাপটপ ক্যারি করতে হয়, সেটা আপনি ওই হ্যাসেল থেকে বেঁচে যাবেন। বাট তারপরেও আইপ্যাড ডিভাইসটা কিন্তু এক্সপেন্সিভ, এবং দেখা যায় যে এটা ইউজ করতে গেলে একটা আমার মধ্যে মানে কাজ করে যে এই যদি গ্লাস প্রোটেক্টরটা ভেঙে যায় ওটার আবার দাম 2000 টাকা, এই যদি কাভারটা ভেঙে যায় সেটার আবার দাম 3000 টাকা, পেন যদি একবার হারায় যায় সেটার দাম 10,000 টাকা। তো এইসব টেনশন নিয়ে আঁকতে গেলে দেখা যায় যে তখন ওটা খুব ডেলিকেটলি ইউজ করতে হয়, রাফ ইউজ করা অ্যাটলিস্ট আমার জন্য একটু ডিফিকাল্ট। এই কারণে আইপ্যাডটা আমার খুব একটা এক্সটেন্সিভলি ব্যবহার হয় না, আমি ডেস্কটপ ইন্টারফেসেই খুবই অভ্যস্ত। এবং এটার একটা বড় কারণ হচ্ছে কিবোর্ড। আমি ডেস্কটপে কিবোর্ড ইউজ করি, এটা ওয়ালটন, কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট নেই, জাস্ট যেটা ইউজ করি দেখালাম। তো ওয়ালটন কিবোর্ডটা এটা জাস্ট কেনা হচ্ছে প্রাইস কম ছিল বলে, কিন্তু কিবোর্ড ছাড়া আমি দেখা যায় কিবোর্ড শর্টকাটগুলোতে এত ইউজড এবং আমার ওয়ার্কফ্লোর সাথে এটা মানে এত বেশি ব্যবহার করা লাগে যে যতই হচ্ছে ড্রয়িং ট্যাবের সাথে হটকি থাকুক বা যেরকম থাকুক, আমি ওই প্রোগ্রামেবল কি ইউজ করে আঁকতে পারি না। আমার এই কিবোর্ড শর্টকাটটা এক্সটেন্সিভলি ব্যবহার করতে হয়। আমার যে ক্লিপ স্টুডিওর টিউটোরিয়াল সিরিজ আছে সেখানে আমি দেখেছিলাম যে কীভাবে আমি কিবোর্ডের
হ্যান্ড প্লেসমেন্টগুলো রাখি কোন কোন শর্টকাট কিতে। বাট এখন জিনিসটাকে আরও আমি একটু স্ট্রিমলাইন করে অল্প কিতে আনছি এবং আরও কাছাকাছি আনছি। তো এটাই দেখা যাচ্ছে আমার প্রসেস স্পিড আপ করেছে এবং কিবোর্ডটা ছাড়া আমি আঁকতেই পারি না ডিজিটালি অ্যাটলিস্ট। সেই জন্য কিবোর্ডটা আমার একটা খুব ইম্পর্ট্যান্ট ড্রয়িং ডিভাইস আমি বলবো। এবার ফাইনালি আসি মার্কেটের ব্যাপারে। কোনো ডিভাইস আপনি কোত্থেকে কিনবেন বা কেন কিনবেন, এই দুটো জিনিসের সবসময় চিন্তা করাটা জরুরি যে কোনো ডিভাইস কী পারপাজে আপনি কিনছেন এবং আপনার সেটা কেনার যথেষ্ট বাজেট আছে কিনা। দেখা যাচ্ছে আপনার কোনো একটা ডিভাইস মাথার মধ্যে ঢুকলো, এই যেমন সিনটিক। আমি যখন সিনটিক কিনি তার আগে থেকে আমার মনে হতো যে সিনটিক ছাড়া আঁকা যাচ্ছে না, বা সিনটিক নেই বলেই হয়তো ড্রয়িংটা নেক্সট লেভেলে যেতে পারতেছে না, সিনটিক না থাকায় হয়তো আমার এই ডিটেলগুলো আমি দিতে পারছি না বা আঁকা আপগ্রেড হচ্ছে না, এরকম অনেক চিন্তা ছিল। এবং আমি শিওর এই চিন্তা অনেকেরই আছে যে সিনটিক না থাকার কারণে বা সিনটিক থাকার কারণে হয়তো ওনারা ভালো আঁকতে পারেন। বাট এই সিনটিকটা কেনবার পর ওই রিয়েলাইজেশনটা পুরোপুরি আসলো যে ডিভাইসটা অতটা ম্যাটার করে না। বাট এটা কাউকে বলে বোঝানো খুব কঠিন। এই জন্যই আমার মনে হয় যদি আপনি কোনো একটা ডিভাইস আপনার মাথার মধ্যে ঘুরতে থাকে, অ্যাটলিস্ট আমি আমার এই দীর্ঘদিনের গ্যাজেট হান্টিংয়ের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি, ওটা মাথার থেকে বের না করা পর্যন্ত ফোকাস করা যায় না। এটা আমার ক্ষেত্রে অনেক সময় হয়। তো দেখা যায় যে গ্যাজেট একটা মাথার মধ্যে ঢুকলে ওইটার নিয়ে চিন্তা করতে করতেই অনেক সময় কেটে যায়। এই জন্য যদি আপনার বাজেট থাকে কিনে ফেলা ভালো, কিনে দেন ওই রিয়েলাইজেশনটা আসা উচিত যে এটা কিনে আসলেই কাজে লাগলো নাকি লাগলো না। আমি সিনটিক কেনবার পর আমার কিন্তু তখন অনেক টাকা একবারে খরচ হয়ে গেল, প্লাস তখন আমার ওটার প্রতি একটা ডেডিকেটেড টাইম দিতে হলো যে না এখন এইটাতেই আঁকতে হবে, এই ড্রয়িং ডিভাইসটা আছে এটাকেই 100% ইউটিলাইজ করতে হবে। আমি লাকি যে ওটাকে আমি আসলে পুরোপুরি বলতে গেলে এক্সপ্লয়েট করতে পারছি এবং ওটার লাইফ টাইম ওটার উপর দিয়ে যে ঝড় গেছে এবং আমার মনে হয় যে এটা ওয়ার্থ ইট ছিল। ডিজিটাল ড্রয়িং লার্নিংয়ের ক্ষেত্রেও প্লাস সিনটিক ব্যবহারের ক্ষেত্রেও ডিজিটাল ড্রয়িংয়ে অনেকখানি হেল্প হয়েছে অবশ্যই। কিন্তু কেনার পর প্রথম যে জিনিসটা হয় যে একটা এক্সকিউজ কিন্তু এই লিস্ট থেকে বাদ চলে যায় যে এটা নেই বলে হচ্ছে না। তখন আর ওটা বলতে পারতাম না যে সিনটিক তো এখন আমার আছে, ওয়ার্ল্ডের বেস্ট যে ডিজিটাল ড্রয়িং ডিভাইস সেটাই যদি আমার কাছে থাকে, তারপরও যদি ড্রয়িং কোয়ালিটি ইমপ্রুভ না করে সেটা আমার নিজের ক্ষেত্রে। কোনো ডিভাইস আপনার মনে হয় যে এটা কেনা উচিত, তা আমি বলবো যে যদি এখন সুযোগ থাকে, এখন অনেকের কাছে অনেক ডিভাইস অ্যাভেলেবল, যদি সুযোগ থাকে একবার নিজে ব্যবহার করে দেখুন। প্লাস ডিভাইসের সাথে কিন্তু আরও বেশ কিছু জিনিস জড়িত থাকে। হয়তো আপনি একটা বড় সিনটিক কিনলেন কিন্তু আপনার সেই সিনটিকটাকে বাসায় কমফোর্টেবলি রেখে কাজ করার মতো টেবিল নেই, তখন আপনার টেবিল বানাতে হবে। সিনটিক কিনলেন তারপর মনে হবে সিনটিকের একটা স্ক্রিন প্রোটেক্টর নেই, সেটা খুঁজতে হবে। সিনটিক কেনবার পর পেন নষ্ট হয়ে গেল, পেনের একটা সিনটিকের একটা পেনের দাম কিন্তু 8 থেকে 10,000 টাকা। তো এইভাবে বেশ কিছু অ্যাডেড ইনভেস্টমেন্ট চলে আসে এবং আপনার বুঝতে হবে যে এটার থেকে আসলে কতখানি আমার রেভিনিউ জেনারেট বলি বা ভ্যালু অ্যাডিশন বলি, সেটা আমার ড্রয়িংয়ে বা প্রফেশনাল ক্যারিয়ারে কতখানি অ্যাড হচ্ছে। এইগুলি মাথায় রেখেই ডিভাইস কেনবার বা ইনভেস্টমেন্ট করার ডিভাইসে ডিসিশনগুলো নেওয়া উচিত। আর যে কোনো ডিভাইস কেনবার আগে অবশ্যই কোনো লং টার্ম ইউজারের রিভিউ নেওয়া খুবই জরুরি। অর্থাৎ যেমন কোনো ডিভাইসের ক্ষেত্রে, এই সিনটিকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে প্যারালাক্সের কারণে কিন্তু ডিভাইস ইউজ করতে পারেনি এমন অনেকে আছেন, আবার অনেকের ক্ষেত্রে হিটিং ইস্যু দেখা গেছে সিনটিকে। তো লং টার্ম ইউজার যারা আছেন তাদের কাছ থেকে অ্যাডভাইস নেওয়া, অনলাইনে রিভিউ দেখা, প্লাস আসলে ডিভাইস কেনবার পর সেটাকে ফুললি ইউটিলাইজ করবার চেষ্টা করা। আমার মতে যে কোনো ডিজিটাল ট্যাব আপনি সেটা কম বাজেটে কিনেন আর বেশি বাজেটে কিনেন, এখন সবগুলির কোয়ালিটি অনেকখানি ইমপ্রুভ করে গেছে। খুব বাজেট ট্যাব আপনি এমন কোনো ট্যাব পাবেন না যেটা কিনে আসলে ডিজিটাল ড্রয়িংয়ে বা প্রেশার সেন্সিটিভিটির আপনি কাজ করতেই পারবেন না, এমন কোনো ট্যাবলেট আমার জানা মতে নেই। বিভিন্ন ব্র্যান্ডের সব ট্যাবলেটই যেগুলো কম প্রাইসে আছে সেগুলো বিগিনারদের জন্য এখন অনেক ফ্রেন্ডলি, অ্যান্ড্রয়েড ইউজ করা যায়, প্রেশার সেন্সিটিভিটি বেশ ভালো। হুইয়নের ট্যাবের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে হুইয়নের প্রেশার যে টেকনোলজি সেটা এখন ওয়াকমের কাছাকাছি বলা যায়, এবং ওটাতে আপনি যদি ড্রয়িং করতে থাকেন রেগুলার 8-10 ঘন্টা করে তাহলে কিন্তু অ্যাডজাস্ট করেই ফেলবেন, ওটার সাথে আপনি ওয়ার্কফ্লোতে ইউজড হয়ে যাবেন এবং ওখান থেকে আপনি ওয়ার্ল্ড ক্লাস যে ড্রয়িং ইলাস্ট্রেশন আমরা দেখি সেগুলির আউটপুট বের করা একেবারেই অসম্ভব কিছু না। তো এই ছিল আমার মোটামুটি আজকের বক্তব্য। যদি আপনাদের গ্যাজেট বিষয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানান, আর যদি ডিজিটাল ড্রয়িং রিলেটেড টিপস, ট্রিক্স, টিউটোরিয়াল, ফিডব্যাক পেতে চান তাহলে জয়েন করে ফেলতে পারেন আমার ফেসবুক গ্রুপে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলে, নোটিফিকেশান অন করে দিতে পারেন চাইলে। আর এই ভিডিওটা অবশ্যই তাদের সাথে শেয়ার করুন যারা ডিজিটাল ড্রয়িংয়ের এই গ্যাজেট বিষয়ক জটিলতা নিয়ে
ফেস করছেন। আজকের মতো এই পর্যন্তই, কথা হবে আগামী ভিডিওতে। বাই।